আপনি সব সময় এমন কথা ঘুরিয়ে বলেন কেন? রঙ্গন হেসে ফেলে, বলে, কারণ সরাসরি বলতে আমার ভালো লাগে না। আর তুই তো জানিস আমি তেরা লোক। বেঞ্চে বসার পর কিছুক্ষণ কেউ কিচ্ছু বলে না। পাশে বসে থাকা আয়েশা চেষ্টা করছিল পরিস্থিতি সহজ করতে। ওহি আমার খুব প্রিয়, মাঝে মাঝে বাসায় এলে খুব ভালো লাগে। তোমার মতোই বুদ্ধি হয়েছে। অনামিকা জোরপূর্বক হাসলেন, কিছু বললেন না। অরু নিজের মতো বকবক করতে করতে আয়েশার পেটে থেকে অনেক কথা বের করলো, যেটা তার দায়িত্ব ছিল আর কি। অনেকক্ষণ পরে আয়েশা থেমে গেলেন। আরমান অনামিকার দিকে তাকিয়েছিলেন, চোখ নামিয়ে ফেললেন। বুঝতে পারছেন অনামিকার অভিমান এখনো জিয়ে আছে। হুট করে ওহির কথা মনে পড়ল। আরমান রহমান ওহিকে কল দিয়ে জিজ্ঞেস করেন সে কোথায়। ওহি কথা সাজিয়ে রেখেছিল, জানালো তার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, 10 মিনিট পরে আসছে। আয়েশার এবার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছিল, তাই আর বসলো না, চলে গেল তারা দেখিয়ে। অনামিকার কান্না আসছিল, তাই যাচ্ছিল এখান থেকে চলে যেতে, কিন্তু যাওয়ার কথা বলতেই ওরও কান্নাকাটি শুরু করে দিল। সে কিছুতেই যাবে না, বাবার সাথেই থাকবে। এখন থেকে সবাই একসঙ্গে থাকবে। ওহি সেই মুহূর্তে এলো, অরুকে দেখেই জড়িয়ে ধরো। অনামিকা মেয়ের দিকে ছলছল চোখে তাকালো। ওহি নিজের ইমোশন লুকিয়ে ফেলল। মায়ের উপর তার অনেক অভিমান, তার সাথে কথা বললেন না। অনামিকাই আগে কথা বললেন। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আর কিছু বললেন না, বলবেন কি করে? মেয়ে যে আপনি বলে সম্বোধন করছেন। আরমান রহমান ওহিকে ইশারা করলেন ভালোভাবে কথা বলতে, কিন্তু ওহি তার দিক থেকেও মুখ ফেরালেন। ওরও বেশ কিছুক্ষণ কান্না করলো, কেউ থামাতে পারছিল না। আরমান রহমান নিজেও মনে মনে প্রস্তুতি নিলেন তাদের নিয়ে যাওয়ার প্রস্তাব দেবেন। অনামিকা কি করবে বুঝতে পারছিলেন না। মেয়ে এমন করবে জানলে আনতেন না। ওহিকে চোখ মেরে সেন্স হারানোর ভান করলো। আরমান রহমান দৌড়ে গিয়ে কোলে তুলে নিল মেয়েকে। অনামিকা নিজেও ভয় পেয়ে গেছেন। তাড়াহুড়ো করে পাশের একটা ক্লিনিকে নিয়ে গেল। রঙন আগেই সব ঠিকঠাক করে রেখেছিল। ডক্টর এসে জানালো, আরও কি আগে এভাবে সেন্সলেস হয়ে পড়েছে? অনামিকা মাথা নাড়ালেন। অরু আগে বেশ কয়েকবার এমন অভিনয় করেছে আজকের দিনটা সত্যি প্রমাণ করতে। যদিও বুদ্ধিটা রঙ্গনের, ডক্টর চিন্তিত হয়ে ধুম করে রইলেন মিনিট খানেক। আরমান রহমান উত্তেজিত কণ্ঠে বললেন। কি হয়েছে আমার মেয়ের? অনামিকাও কান্না করে ফেললেন, বললেন, কিছু বলছেন না কেন? ডক্টর তাদের হাত দিয়ে থামিয়ে দিয়ে মুখ খুললেন। অরু চায় তার বাবা মা একসাথে থাকুক, সে এটাই কল্পনা করে সারাক্ষণ। দিন দিন সে কল্পনার মধ্যে এতটাই ডুবে গেছে যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তাই তাদের উচিত মেয়ের জন্য হলেও একসাথে থাকা। আরও কি কি বলে বুঝিয়ে সুঝিয়ে অরুকে নিয়ে যাওয়ার অনুমতি দেন। আর তারা যাতে সন্দেহ না করে তাই জানান সামনের সপ্তাহ নিয়ে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট ভালোভাবে দেখে দেবেন। অনামিকা কি করবে বুঝতে পারছিলেন না, তাই তাকে নিয়ে চলে যেতে চাইলেন। বললেন একটা সিএনজি ডেকে দিতে। ওহি নীরব দর্শক বাবার মুখের দিকে চেয়ে রইল, বাবার দিকে। আরমান রহমান হুট করে থমকে উঠে বললেন, আমার মেয়ের আর আমার মেয়ের মা আমার সাথে যাবে, আর কোথাও না। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। আশা করি আমার কথার পিঠে কেউ কোনো কথা বলবে না। সময় বদলেছে, বদলেছে মানুষ। রাগ অভিমান মিলে হয়ে গেছে একাকার। সেদিন আরমান রহমানের কথার পিছে তিনি কোনো জবাব দিতে পারেননি। তবে এক কথায় পারেননি বললেও ভুল হবে, উত্তর করতেই চাননি। অতিরিক্ত রাগ যে তার জীবনের এতগুলো বছর নষ্ট করে দিয়েছে। যে বন্ধুগুলো এক সময় আরমান রহমানের বয়স নিয়ে তার সাথে মজা করত, সময়ের স্রোতে তারাও হারিয়ে গেছে। তাদের আশ্চর্যের বিষয় হচ্ছে তারা কেউ জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি। অকালে অসময়ে কোনো না কোনো কারণে ঝরে পড়েছে আর উঠতে পারেনি। পারবে কি করে? তাদের কাছে তো মাস্টার সাহেব নেই। কথা বুঝতে বুঝতে তিনি অনেক দেরি করে ফেলেছেন। যখন বুঝেছেন তখন আর লজ্জায় ফিরে আসতে পারেননি। এসব কথা এখন কেবলই অতীত বটে। আরমান রহমানের সঙ্গে বাড়ি ফিরে প্রথম প্রথম কিছুটা সংকোচ বোধ করছিলেন, ঠিক যেমন প্রথম বিয়ে করে এসেছিলেন তেমনই। কিন্তু তাকে স্বাভাবিক করতে আরমান রহমান নিজেই বারবার এগিয়ে এসেছেন। অনামিকার ব্যাংক ওহিদের বাড়ি থেকে যেতে 1 ঘন্টা লাগে। প্রতিদিন এখন তিনি এখান থেকেই যান। আগেরকার ভাড়া বাড়িটাও ছেড়ে দিয়েছে। অরু নিজের পরিবার ফিরে পেয়ে ভীষণ খুশি। বাবা মা আপু সবাই একসাথে। এখন আর প্রতিদিনই ঈদ ঈদ লাগে।
আরমান রহমান নিজেও মান অভিমান ভুলেই স্ত্রীকে আপন করে নিয়েছেন, কিন্তু এত কিছুর পরেও ওহির মনে একটা চাপা কষ্ট রয়ে গেছে। তার মা এতগুলো বছর তাকে ছাড়া কেমনে ছিল? মায়েরা নাকি সন্তান ছাড়া থাকতে পারে না, তবে সে কেমনে ছিল? অনামিকা টুকটাক কথা বলেও তবে সে বলে নিজে থেকে কিছু বলতেও যায়। এই যেমন আজকে ওহি একা মাথায় তেল দিচ্ছিল, অনামিকা এসে তাকে জিজ্ঞেস করো। আমি দিয়ে দেই। ওহি শান্ত চোখে তাকিয়ে জানালো, না, আমি একা তেল দিতে পারি। এরকম আরো অনেক ঘটনাই এই কয়েকদিনে ঘটেছে। আরমান রহমান নিজেই বিষয়টা দেখেছেন, কিন্তু কিছু বলেননি। তার মনে হয়েছে ওহির কিছুটা সময় দরকার, সবকিছু জোর করে চাপিয়ে দিতে নেই। তার বাবা যদি তাকে এমন করতে নিষেধ করে সে হয়তো আর করবে না, কিন্তু মন থেকে তো দূরত্ব ঘোচাতে পারবে না। ভদ্রলোক চাইছেন ওহি ধীরে ধীরে মেনে নিক, তবুও মন থেকেই মেনে নিক। তবে এমন নয় অনামিকা আশায় ওহি অখুশি। সে এতদিন না আশায় যে দীর্ঘ অভিমান ছিল, তাই মূলত ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আরমান রহমান বই পড়ছিলেন। অনামিকা তার আশেপাশে দিয়ে কাজ খুঁজে খুঁজে বের করে করার চেষ্টা করছিলেন। অর্থাৎ তিনি কিছু বলতে চান, তবে মুখ ফুটে কিছু বলতে পারছেন না। তার এমন ছটফটানি মনোভাব ভদ্রলোকের নজর এড়ালো না। চুপ করে বই রেখে স্ত্রীকে কাছে ডাকলেন। এদিকে আসো। অনামিকা ধীরে ধীরে পা চালিয়ে গিয়ে পাশে বসল, তবে হাতটা পেছনে লুকিয়ে তার ঠোঁট দুটো কাঁপছে। আরমান ভ্রুক্ষেপহীনভাবে চেয়ে বললেন, কিছু বলবে? কই না তো। কিছু বলবে না? না, কিছু না। আচ্ছা, তবে যাও। বলেই আবার ভই ধরতে যাচ্ছিলেন। অনামিকা তৎক্ষণাৎ বলে বসল, না না, বলবো। কি? উহুম, বলবো না, কিছু দিব। আরমান রহমান হাত বাড়িয়ে দিলেন, বললেন, দাও তবে। অনামিকা চোখ বন্ধ করে জোরে জোরে দুই শ্বাস নিয়ে পেছন থেকে দুটো লাল গোলাপ এনে তার হাতে রাখলেন। ভদ্রলোক নিঃশব্দে হাসলেন, ফুলগুলোতে ঠোঁট ছুঁয়ে সুগন্ধি নিলেন। অনামিকা বেচারি লজ্জায় আড়ষ্ট হয়ে চোখের দৃষ্টি আড়ালের চেষ্টা চালালো। পারল কি? পারল না। তার আগেই ভদ্রলোক স্ত্রীর হাতটা শক্ত করে ধরে বললেন, আমার দিকে তাকাও। অনামিকা তাকালেন। চোখ দুটো তার ভার হয়ে আসছে। আরমান রহমান হাতটা ঠিক বুকের মাঝখানে চেপে ধরে মিহি কণ্ঠে বললেন, আগেও ভালোবাসতাম, এখনও বাসি, মৃত্যুর আগ পর্যন্ত বাসবো। তোমার জায়গা আগে যেখানে ছিল অনুভব করে দেখো, এখনো সেখানেই আছে প্রিয়তমা। অনামিকা ডুকরে কেঁদে ফেললো। আরমান রহমান শক্ত করে জড়িয়ে ধরলেন। ওহি বাবাকে ঔষধ দিতে তার রুমে এসেছিল। নক নক করে না ঢোকা এমন একখানা দৃশ্য সে দেখে ফেলল। কোনো মতে চোখ মুখ ঢেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। মেন রাস্তায় এসে রিক্সা ডাকার আগে রঙ্গন বাইক নিয়ে হাজির। কোনো কথা নেই, বার্তা নেই, এসে বলল, উঠে বস। কেন? আমার এখন তারা আছে কি? আমারও আছে, ওঠ। ওহি জানে কথা বাড়িয়ে লাভ নেই, তাই উঠে পড়ল। রঙ্গন ধীরে ধীরে বাইক চালাতে চালাতে অরুর কীর্তি কালাপ বলল। সে রঙ্গনকে একটু পরপর ইমোজি পাঠায়, তাও লাভ বলা ইমোজি। আবার ফুলের ছবি পাঠায়, গান গেয়ে গিয়ে পাঠায়। শুধু সিন করে রাখলে আবার কল দিয়ে সেগুলো বলে। কালকে তাকে ধমক দিয়ে বলেছিল। আর এসব পাঠালে ব্লক করে দেব। ব্যাস, সেও রেগে মেগে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, একটু সুন্দরের জন্য তোমার বেশি ভাব, তাই না? জানো আমার পিছনে কত ছেলে ঘুরে। তো আমি কি করব? ভুলেও তুমি যদি আমাকে ব্লক করো, তবে আপুর ফোন থেকে আমিও তোমাকে ব্লক করে দিব। সাহস কতখানি ভাবা যায়। কথাটা বলি ঠাস করে মুখের উপর কল কেটে দিয়েছে। এই কথা শুনে ওহি তো হাসতে হাসতে শেষ, কারণ এই ব্যাপারে সে আগেই অবগত। এক সপ্তাহ আগে অরু চিন্তিত ভঙ্গিতে ওহির রুমে বসেছিল। ওহি জিজ্ঞেস করে বলে কিছু না, তার মানে কিছু হয়েছে। ওহি আবার জিজ্ঞেস করে কিছু হয়েছে, তখন গালে হাত দিয়ে বলে, শোনো, আমার মনে হয় রঙ্গন তোমাকে লাভ করে। ওহি বড় বড় করে তাকিয়ে বলল, কি? অরু বিরক্তি নিয়ে তাকালো, বলল, লাভ করে, লাভ। লাভ বুঝো না? পিয়ার, মোহাব্বত। তুই বেশি বুঝিস। তুমি আমার বোন হয়ে এত বলদ কেমনে হইলা? ওহি মাথায় একটা চাটি মারল। অরু মাথা চুলকে তার গা ঘেঁষে বসে বলল, শোনো, তার চোখে আমি তোমার জন্য লাভ দেখেছি। সে শুধু বাবার জন্য নয়, তোমার জন্য বাবাকে আর মাকে এক করেছে তোমার মন পেতে। তুমি এখনো এটা বুঝোনি?
ওহি ছোট ছোট করে তাকালো। সে বোঝে না এমন নয়, সে বুঝেও না বোঝার ভান ধরে থাকে। তার সাথে রঙ্গনকে বাবা কখনোই মানবে না। ইদানিং সেও তার প্রতি দুর্বলতা অনুভব করে, কিন্তু প্রকাশ করে না। অরুর কাছেও করল না, এড়িয়ে গেল। যা গিয়ে পড়তে বস। অরু আবার বলল, আমার থেকে লুকিয়ে লাভ নেই, আমি সব বুঝি। তবে তোমাকে তার হাতে তুলে দিতে আমার আপত্তি নেই। কিন্তু আমার আছে, বাবার আছে। ওহ, তাহলে এ ব্যাপার। কিসের কি ব্যাপার? অরু বড়দের মতো করে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, সব ঠিক করা যাবে, তার আগে রঙ্গন লয়াল কিনা সেটা চেক করতে হবে। তারপরেই যে এগুলো সে করেছে এটা সে বুঝল। ওহির হাসিতে রঙ্গন আরেক দফা বিরক্ত হলো। কোথায় ছোট বোনকে শাসন করবে তা না মজা নিচ্ছে। কি ফাজিল। ওহি এই বিষয় কথা ঘুরিয়ে বলল, আমি ওর সাথে কথা বলবো। শেষ এতটুকুই। তারপরে সে একটু আগে যা দেখেছে তার রঙ্গনের কাছে বলল। বলতে বলতে সেই দৃশ্য যেন আবার চোখের সামনে ভেসে উঠল। যদিও লজ্জা লাগছে, তবুও বাবা মাকে একসাথে দেখে তার ভীষণ আনন্দ লাগছে। সে এতটাই কল্পনায় ডুবেছিল যে রঙ্গনকে বলল। শুনুন, আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। রঙ্গন অদ্ভুতভাবে ভ্রু কুঁচকে তাকালো। একে তো দুপুরের প্রখর উত্তপ্ত রোদে মাথা ফেটে যাওয়ার অবস্থা, তার উপর কোনো কথাই তার আর ভালো লাগছে না। বিরক্ত বিরক্ত লাগছে। ওহি উত্তরের আশায় তাকিয়ে আছে। রঙ্গন আয়নায় দেখলো, তারপর হতাশ হওয়া গম্ভীর কণ্ঠে জবাব দেয়, এখন কি তোকে বিশ্বাস করাতে আমার চোখ খুলে তোর চোখ লাগিয়ে দেব? ওহি থতমত খেয়ে গেল। আর কিছু বলতে চাইলো না, কিন্তু সে সুযোগ আর রঙ্গন ছাড়লো না। বলল, নিজের জামাইকে জড়িয়ে ধরার বয়সে আরেকজন জামাইকে জড়িয়ে ধরার দৃশ্য দেখিস, লজ্জা করে না? চুপ চুপ করুন, উল্টাপাল্টা বলবেন না। বললে কি করবি? মেরে ফেলবো। টিপ টিপ বৃষ্টি পড়ছে। রঙ্গন হুট করে মাঝ রাস্তায় গাড়ি থামালো। ঘাড় ঘুরিয়ে ওহির চশমাটা বাম হাত দিয়ে খুঁড়ে বুক পকেটে রাখলো। তারপর ওহির চোখে চোখ রেখে বলল, আমার হবি ডাক্তার সাহেবা, আমি ভালো হয়ে যাব। ওহি একে তো ঝাপসা দেখছিল, তার উপর আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। রঙ্গনের কপাল বেয়ে চোখ অব্দি লেপটে থাকা চুলগুলোর পানি টপ টপ করে তার চোখে পড়ছিল। ওহির তালমাতাল লাগছিল। হুট করে জোরে একটা বাজ পড়ায় চমকে উঠল। কাপা কাপা গলায় বলল, আমি বাড়ি যাব। রঙ্গন মুচকি হাসল। কিছু না বলে ঘাড় ঘুরিয়ে আবার বাইক স্টার্ট দিল। ওহি শক্ত হয়ে বসে রইল, এক নতুন অনুভূতিতে সিক্ত হয়ে। চোখে সে কিছু দেখছে না, তবে কানে সে বারবার রঙ্গনের সেই একই বাক্য শুনছে। আমার হবি ডাক্তার সাহেবা, আমি ভালো হয়ে যাব। রঙ্গন বাইক থামালো হাসপাতালের সামনে। ওহি নেমে এক নজর তাকিয়ে বলল, আমি বাড়ি যেতে চেয়েছিলাম। কিন্তু তুই তো বেরিয়েছিলি হাসপাতালের উদ্দেশ্যে। ওহি ইতস্তত করে বলল, কিন্তু এমন ভেজা কাপড়ে কেমন করে যাব? রঙ্গন ভালো করে তাকালো। সত্যি ওহি একদম ভিজে একাকার। এমন অবস্থায় সে কিভাবে যাবে? আবার বাইক স্টার্ট দিয়ে বলল, উঠে পড়। ওহি কিছু না বলে উঠে পড়ল। এবার আর কেউ কিছু বলল না। রঙ্গনের হালকা লাগছিল। মনের সঙ্গে এতদিন ধরে যুদ্ধ করে অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছেছে। সে ওহিকে চায়, যেভাবেই হোক চায়। কিন্তু সব কিছু কি এত সহজ? ও শিক্ষিত পরিবার কি তার মতো বেকার ছেলের হাতে মেয়ে দেবে? না, কখনোই না। এবার একটা চাকরির খোঁজ করা দরকার, নিজেকে নিয়ে ভাবা দরকার। এসবই ভাবছিল সে। ওহি, সেও নতুন এক অনুভূতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। সে আসলে মানতে নারাজ। তার মন যা চাইছে তা কি কখনো সম্ভব? তার মতো একজন যে দুদিন পরেই প্রফেশনাল ডাক্তার হয়ে যাবে, সে কি একটা বখাটে ছেলেকে গ্রহণ করতে পারবে? তার বাবা কি মেনে নেবেন? না, কখনোই না। এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। দুজনেই চুপচাপ একটা রাস্তা পার করল। বাড়ির সামনে এসে ওহি নেমে গেল। রঙ্গন পেছন থেকে বলে উঠল, আমার মতো ঘাড়তেরা খারাপ লোকের জন্য তোর বাপের কাছে তোকে চাইলে খুব বড় অপরাধ হয়ে যাবে রে ডাক্তারনি। আচমকা এমন কথা কানে পৌঁছাতেই ওহি থেমে গেল। ঠোঁট কাঁপছিল তার। কিছু বলতে গিয়েও বলতে পারল না। দৌড়ে ভেতরে চলে গেল।
ওহিকে রঙ্গনের বাইক থেকে নামতে দেখে সিটি বাজালো অরু। অনামিকা সেই দৃশ্য দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল। মনে মনে ঠিক করো কিছু একটা করা দরকার। রাতের বেলা ঘুমিয়ে গেছেন? আরমান রহমানের সবেমাত্র চোখ লেগেছিল। স্ত্রীর ডাকে চোখ মেরে তাকালেন, ঠোঁটে এক চিলতে হাসি এনে জানতে চাইলেন। না, কিছু বলবে? অনামিকা ইতস্তত করে বলল, আমাদের তো বয়স হচ্ছে, নাতি নাতনির মুখ দেখবো না। তুমি যদি বলো আমার অফিসের এক কলিগের ছেলে ডাক্তার, তার সঙ্গে কথা বলে দেখতে পারি। আরমান রহমান বুদ্ধিমান মানুষ, কথা না ঘুরিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করেন। হঠাৎ বিয়ের কথা বলছো কেন? কি হয়েছে? না আসলে সরাসরি বলতে পারো, সমস্যা নেই। আসলে সকালে ওহিকে একটা ছেলে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। ছেলেটা একটু একটু কেমন যেন, বেশভূষাও ভালো লাগেনি। আমার অমন শিক্ষিত মেয়ের পাশে অমন ছেলে মানাচ্ছিল না। সব কথা খোলাখুলি বলেই ফেললেন আরমান রহমান। এতে খুশি হলেন, মুচকি হেসে বললেন, এত চিন্তা করো না, আমার মেয়ের জন্য আমি ছেলে ঠিক করে রেখেছি। অনামিকা চোখ বড় বড় করে তাকালো, কৌতূহল নিয়ে জানতে চাইল। কে সে? ভদ্রলোক চোখ বন্ধ করে ফেললেন, ঘুম ঘুম কণ্ঠে বললেন, বলবো বলবো, একটু সময় হোক, এখন ঘুমাও। বলেই থেমে গেলেন। এতগুলো বছর রাজনীতি করে রঙ্গন বেশ ভালোই টাকা আয় করেছিল। সে টাকা দিয়ে বাড়ি গাড়ি কিছুই কেনেনি, তা দিয়ে বিলাসবহুল একটা শপিং মল বানিয়েছে। সেখান থেকে আসা প্রতি মাসের টাকা এতিমখানার ফান্ডে জমা হয়, অর্থাৎ সেই টাকায় সে হাতও দেয় না। আর কিছু টাকা দিয়ে একটা গ্যারেজ করেছিল, সেখান থেকে আসা টাকায় পিটার আর রঙ্গনের খরচ চলে যায়। কবির তার দলে লোক হলেও তার পরিবার আছে, মা বাবা আর ছোট বোন। তাই সারাদিন এখানে থাকলেও দিন শেষে সে বাড়ি ফিরে যায়। গ্যারেজের পাশে একটা ছোট ঘর, সেখানে একটা মিনি কিচেন আর অ্যাডজাস্ট বাথরুম। ঘরে আসবাব বলতে একটা ছোট খাট, একটি বড় আয়না আর একটি আলমারি, একটি টেবিলের সঙ্গে বসার জন্য দুটি চেয়ার। রঙ্গন ঘুমাচ্ছিল, এমন সময় পিটার হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। তাকে ডাকতেও ভয় পাচ্ছিল, যদি উঠে একটা লাথি মারে। ভয় ভয়ে দুটো শুকনো ঢোক গিরে আল্লাহর নাম নিয়ে ডাক দিল। রঙ্গন ভাই উঠেন, দেখেন কে আইছে। 3-4 বার ডাক দেওয়ার পর রঙ্গন বিরক্ত মুখে ঘুম ঘুম চোখে উঠে বসল। গালি দেওয়ার জন্য মুখ খুলতে গিয়েই হঠাৎ চোখ মেরে সামনে আরমান রহমানকে দেখে থমকে গেল। হতভম্ব হয়ে কিছু সময় চুপচাপ রইল। ভদ্রলোক চেয়ার টেনে নিয়ে এসে পাশে বসে বললেন, কেমন আছো রঙ্গন? রঙ্গন এবার নিজেকে সামনে নিয়ে বলল, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি হঠাৎ আমার ঘরে? ভদ্রলোক হাসলেন, বললেন, কেন, ছেলের ঘরে আসতে পারে না? ছেলে শব্দটা শুনেই রঙ্গন থমকে গেল। পরক্ষণে ভাবলো, এই ছেলে শব্দটার মানে যদি ওহির ভাই বানানোর উদ্দেশ্য হয়। তবুও কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, অবশ্যই আছে। রঙ্গন আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। ভদ্রলোক এবার গম্ভীর হলেন, মুখের ভাব ভঙ্গি বদলে ফেলে বললেন, আমি কোনো কথা ঘটনা পছন্দ করি না। সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। আশা করি তুমি ঘুরিয়ে উত্তর দিবে না। রঙ্গন মাথা নেড়ে সম্মতি দিল। ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করেন, তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? রঙ্গন শান্ত চোখে তাকালো, চাইলেও তেরা কিছু বলতে পারল না। এই মানুষটার সামনে কেন যেন সবসময় নিজেকে খুব ছোট লাগে। দীর্ঘশ্বাস ফেলে বলল, না। আরমান রহমান তাকিয়ে রইলেন। রঙ্গন একটু থেমে সাহস নিয়ে আবার বলল, শুধু পছন্দ করি না, ভালোবাসি। দুজনেই কিছুক্ষণ চুপচাপ রইল। এরপর ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আমি যদি বলি আমার মেয়েকে ভুলে যাও? রঙ্গনের গলা শুকিয়ে এলো, জোর করে হাসার চেষ্টা করে বলল, আপনার মেয়ে, আপনি বলতেই পারেন। আমি যদি নিষেধ করি তাহলে কি ভুলে যাবে? ভুলে যেতে হয়তো পারবো না, তবে বলতে গিয়েও থেমে গেল। বাক্যটা ভদ্রলোক নিজেই শেষ করে দিলেন। তবে আর পেছনে ঘুরে তাকাবে না, তাই তো? রঙ্গন চুপচাপ, মুখ থেকে কোনো কথা বেরোনো না। পিটার ছলছল চোখে তাকিয়ে আছে, এখনই কেঁদে ফেলবে মনে হচ্ছে।
গতকাল রঙ্গন ভাই ভাবিকে মনের কথা বলার পর সবাইকে পেট ভরে বিরিয়ানি খাওয়ায়। কত খুশি ছিল ভাই। তারা কত কিছু প্ল্যান করেছে। পিটার তো এটাও ঠিক করে ফেলেছিল তাদের ভালো কোনো বাড়ি না পাওয়া পর্যন্ত তারা যেন এই ঘরেই থাকে, আর সে গ্যারেজের এক কোণে পড়ে থাকবে। তবুও ভাই যেন ভালো থাকে। কিন্তু হুট করে সব কিছু এলোমেলো লাগছে। এই ভদ্রলোক হঠাৎ কি বলতে এলেন তার মেয়েকে ভুলে যেতে? মানুষ এতটা স্বার্থপর হয় কি করে? রঙ্গন আর তারা কত কিছু করেছে তার জন্য, তার মেয়ের জন্য। এসব ভেবে পিটার কান্না চেপে রেখেছে। কি বলেন ভদ্রলোক সেটাই এখন শোনার অপেক্ষায় তাকিয়ে রইল। আরমান রহমান থমথমে কণ্ঠে আবার বললেন, তোমাকে আমার পছন্দ নয়, এমনটা নয়, কিন্তু তোমাকে আমার মেয়ের সঙ্গে। বড্ড বেমানান তাই তো? ফিসে হেসে বলল রঙ্গন। ঠোঁটে এক টুকরো শুকনো হাসি এনে চোখের একরাশ কষ্ট লুকানোর চেষ্টা করল। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ঘরে থমথমে পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ আরমান রহমান বলে উঠলেন। ঘরে থমথমে স্তব্ধতা। আরমান রহমান চুপচাপ রঙ্গনের চোখের দিকে তাকিয়ে আছেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানান বেমানানের কথায় পরে আসি। তুমি কি ভেবেছিলে বাড়ির আশপাশ দিয়ে ঘুরবে, মেয়ের কলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি কিছুটাই পাবো না? রঙ্গন নিরুত্তর কোনো জবাব দিল না। ভদ্রলোক আবার বললেন, এটা সিনেমা নয়, বাস্তব। তাই তুমি সবসময় ফলো না করলে আমরা বাবা মেয়ে কখন কীভাবে কোন জায়গায় বিপদে পড়ি তুমি কীভাবে বুঝতে? আমার মেয়ে তোমার চোখের ভাষা না বুঝলেও আমি তোমার চোখের ভাষা বহু আগেই বুঝেছিলাম। রঙ্গন এবার আর দৃষ্টি ঢোকালো না। অবাক চোখে তাকিয়ে জানতে চাইল। তাহলে বাধা কেন দেননি? ভদ্রলোক হাসলেন, বললেন, তুমি একটা বড় স্বার্থপর রঙ্গন। কিন্তু আপনি নন। আমিও স্বার্থপর। তুমি আমার মেয়েকে চোখে চোখে রাখতে, সব বিপদে আপদের সময় পাশে দাঁড়াতে। ঢাকা শহর, এই শহর সুবিধা শহর নয়, তাকে আগলে রাখতে। এর জন্য আমি তোমাকে কিছু বলতাম না। যদি আমি তার কোনো ক্ষতি করতাম? ওই যে বললাম, তোমার চোখের তার জন্য ভালোবাসা দেখেছি, আর দেখেছি আমার প্রতি সম্মান, যা তোমাকে বারবার অনুভূতি প্রকাশে বাধা দিত, তাই তো? রঙ্গন মাথা নাড়িয়ে সম্মতি দিল। ভদ্রলোক হাত বাড়িয়ে রঙ্গনের মাথায় রাখলেন, মৃদু স্বরে বললেন, তোমাকে আমার মেয়ের সঙ্গে বেমানান মনে করি না রঙ্গন, বরং মনে করে তুমি যদি চাও তবে নিজেকে আরও উপরে নিয়ে যেতে পারো। আমি চাই তুমি নিজেকে এমন জায়গায় দাঁড় করাও যেখান থেকে ওইকে নিজের পাশে দাঁড় করাতে পারো গর্ব নিয়ে। রঙ্গনের গলা শুকিয়ে এলো। নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারল না মানুষটাকে সে কতটা ভালো মনে করতে তারা থেকেও বেশি ভালো মনে হলো তার। কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে বলল, আপনার মেয়ে আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যোগ্য হলে পাবো, তাহলে আমি জীবন দিয়ে চেষ্টা করব। আরমান রহমান হালকা মাথা নাড়ালেন। আরেকটু এগিয়ে এসে বসে রঙ্গনের কাঁধে হাত রাখলেন, বললেন, আমি নিজে চাই আমার মেয়ের পাশে এমন একজন থাকুক যে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, কারোর করুণা নিয়ে নয়। তুমি যদি সেটা করে দেখাও, আমি ওইকে নিজে তোমার হাতে তুলে দেবো। তবে হ্যাঁ, ওই রমতে নয়, তার নিজের মুখে স্বীকার করাতে হবে সে তোমাকে চাই। রঙ্গন করুণ চোখে তাকিয়ে বলল, আপনার মেয়ে ভীষণ ঘাটতেরা, সে জীবনেও আপনার সামনে মুখ খুলবে না। তোমার থেকেও বেশি। রঙ্গন চোখ পিট পিট করে তাকালো। আরমান রহমান হো হো করে হেসে উঠলেন। তার সাথে তাল মেলালো পিটার। এতক্ষণে বুকে জমিয়ে রাখা পাথরটা সরে গেল। নিজের আসল রূপে ফিরে এলো। দাঁত কেলিয়ে বলল, আঙ্কেল ঠিক বলেছেন, কেউ কারো থেকে কম নয়। রঙ্গন তার দিকে তাকিয়ে চোখ রাঙালো। ভদ্রলোক তা দেখে আবার বললেন, চোখ রাঙিয়ে লাভ নেই, এটাই সত্য। রঙ্গন মুচকি হেসে মাথা নাড়ালো। পিটার পাশে এসে দাঁড়িয়ে গলা খাকারি দিল। আমি কিন্তু আগে কই, রঙ্গন ভাই ভালো চাকরি পাইবে, না পাইলে আমার নাম বদলায় নাম রাখেন। আরমান রহমান হেসে উঠলেন, অতঃপর বললেন, পিটার বদলে কে রাখবো, পিটার না হিটার? পিটারের দাঁত কাপাটি বন্ধ হয়েও হলো না। সে দৃঢ় বিস্ময় নিয়ে জানালো, হবেই হবে। আরমান রহমান এবার সিরিয়াস হয়ে রঙ্গনের দিকে তাকালো। মুখে গম্ভীর ভাব টেনে সিরিয়াস ভঙ্গিতে বলল, ছোটোখাটো একটা চাকরি খোঁজো, পাশাপাশি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও। সিজন জট নেই, তাড়াতাড়ি সেমিস্টার শেষ হয়ে যাবে।
রঙ্গন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে পিটার তাকে থামিয়ে দিয়ে অতি উৎসাহ নিয়ে বলল, রোমন ভাই তো বছর 3 আগেই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আরমান রহমান অবিশ্বাসের চোখে তাকালেন। কথার সত্যতা জানতেই রঙ্গনের দিকে তাকালেন। সে চুপ করে আছে, নীরবতা সম্মতি লক্ষণ। মনে মনে প্রচন্ড খুশি হলেন, মুখে বললেন, সারাক্ষণ তো আমার মেয়ের পিছনে পিছনে ঘুরো, ভার্সিটিতে যাও কখন? রঙ্গন এবার লজ্জা পেল, মাথা নাড়িয়ে আমতা আমতা করে বলল, ওই আর কি, যাই মানে। সবাইকে ভয় দেখিয়ে বাড়ানো ছেলেটা তার সামনে তোতলাচ্ছে দেখে মনে মনে হাসলেন। তারপর বললেন, এবার থেকে ফাঁকি দিও না। তিনি এটাই ঠিক করেছিলেন, রঙ্গন পড়াশোনা করুক, কিছু করুক, তারপর মেয়ে দেবেন। সমাজের কথা এড়িয়ে গেলেও সমাজেই তো বাস করতে হবে, তাই তিনিও চান রঙ্গন এবার কিছু করুক। লোকের মুখ বন্ধ করতে হলেও সে পড়াশোনা করুক। আসলে কালকে অভিকে বলা শেষ কথাটা তিনিও শুনেছিলেন। বাজার থেকে সবেই ভিজতে ভিজতে বাড়ি ফিরছিলেন। হুট করে বাড়ির সামনে এসে রঙ্গনের মুখে এমন কথা শুনে থমকে গিয়েছিলেন। তিনিও চান রঙ্গন একটা সুযোগ পাক, নিজের জীবন সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার অধিকার সবার আছে, সেই অধিকার সেও পাক। প্রথম প্রথম বিষয়টা নিয়ে মনের মধ্যে সংকোচ থাকলেও ওহির মনোভাব বুঝে এখন তাও কেটে গেছে। আমি তাহলে আসি এখন। কিছু খেয়ে যাবেন না? আজ নয়, অন্য একদিন। তারপর চলে গেলেন চুপচাপ। একটা দৃঢ়তার ছাপ রেখে রঙ্গন আয়নার দিকে তাকালো, নিজেকে নতুন চোখে দেখলো। চোখে বলিষ্ঠতা, গলায় প্রতিজ্ঞা। এবার সময় হয়েছে নিজেকে তৈরি করার। ওহিকে পাওয়ার ইচ্ছে থেকেই সে আবার ভর্তি হয়েছিল ভার্সিটিতে। 1 মাস পর রঙ্গনের হাতে কয়েকটা প্রিন্ট আউট, চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি, তবু একরাশ চেতনা নিয়ে গ্যারেজের বাইরে দাঁড়িয়ে। পিটার পাশ থেকে বলল, ভাই ইন্টারভিউ কই দিতে যাচ্ছেন? রঙ্গন ছোট্ট করে বলল, গাড়ির সার্ভিস কোম্পানি। অভিজ্ঞতা চাই, সার্টিফিকেটের চেয়ে অভিজ্ঞতা বেশি দরকার তাদের, যেটা আমার আছে। এইবার কিছু একটা হবেই। পিটার হেসে মাথা নেড়ে বলল, হয়ে যাবে ভাই, দেখেন। আচ্ছা থাক, যাই। সাবধানে যাইন। আচ্ছা। অন্যদিকে ওহি রুমের মধ্যে পায়চারি করতে করতে চুলের মধ্যে ব্রাশ দিয়ে টানছে। অরু সেই মুহূর্তে রুমে এলো, এসেই হাসতে হাসতে নিচে বসে পড়ল। ওহি তা দেখে নাক মুখ কুচকে জিজ্ঞেস করল, কি সমস্যা? ও হাসতে হাসতে বলল, ব্রাশ দিয়ে দাঁত মাজে, চুল আঁচড়ায় না। ওহি হতভম্ব হয়ে সামনে ধরো ব্রাশটা। তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে দেখলো চুলে পেস্ট লাগিয়ে গেছে। ঠোঁট উল্টে বোনের দিকে তাকালো, সে চোখ মেরে বলল, কি সুন্দরী, মন থাকে কই? রঙ্গন ফুলের কাছে নাকি? মায়ের জিনিস? আমাকে মারলেই কি আর শাক দিয়ে তুমি মাছ ঢাকতে পারবে? ওহি কিছু বলল না, চুপচাপ বসে পড়ো। 1 মাস যাবৎ রঙ্গনের কোনো খোঁজ খবর নেই। তাকে অনুভূতি জানানোর পরে তাকে কল দিতেও কেমন জড়তা কাজ করছে, তাই কলও দিতে পারছে না। সব মিলিয়ে উদাসীন উদাসীন লাগছে। যতক্ষণ কাজে থাকে ততক্ষণ ঠিক থাকে, যেই ফ্রি হয় মাথায় রঙ্গন নামক ঘাড়তেরা লোক এসে হাজির হয়। কি যে করবে সে মাথায় আসছে না। কি হয়েছে বলো তো? ওহি দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গনার আমাকে কল করে না, তারপর? দেখা হয় না। তারপর? আমার মাথা। আরে রাখছো কেন? আমি কল দিয়ে দেখছি। ওহি সন্দেহের চোখে তাকালো। তুই কল দিবি? হ্যাঁ, দাঁড়াও। অরু দৌড়ে গিয়ে মায়ের ফোন আনতে গেল, কিন্তু চোখ খুঁজে পেল না। তাই ফিরে এসে ওহির ফোন নিয়ে তারপর কল দিল। প্রথমবার বাইকে থাকায় কল ধরল না রঙ্গন। এক পাশে বাইক থামিয়ে দ্বিতীয়বার কল ধরল। কি ডাক্তার নি, মিস্টিস করছিলে নাকি? অরু মুখ চেপে হেসে বলল, আমি তোমার ডাক্তারনি নয় গো। কে? আমি গো, আমি। অরু? হ্যাঁ, তোমার নামে অভিযোগ আছে। রঙ্গন আজকে আর বিরক্ত হলো না, ভ্রু কুচকে জানতে চাইল, কি অভিযোগ? ফোনে নয়, দেখা করলে বলবো। কে কে আসবে? অরু মুখ ভেঙচি দিয়ে বলল, তোমার তাকেও আনবো। রঙ্গন চমৎকার হাসল। শালিকা তার ভীষণ কাজে, এই প্রথম তাকে তার ভালো লাগলো না। পিচ্ছিটা দুষ্টু হলেও দরকারি, জানালো, ঠিক আছে,
বিকালে নদীর ঘাটে আসবো। ওহি আসতে চায়নি, অরু জোর করে নিয়ে এসেছে। মনের মধ্যে কোথাও একটা দোটানায় কাজ করছে। তাকে কি সত্যি জোর করে এনেছে, নাকি তার সম্মতি ছিল বলেই এসেছে? মনে মনে নিজেকে প্রশ্ন করো, সে কি আসবে? সে কি সত্যিই বোঝা যাবে, নাকি মিথ্যা বাহানা বের করে তাকে পেতে চাইছে? দুজনে একটা বেঞ্চে বসেছিল। অরু হাওয়াই মিঠাই দেখে দৌড়ে গেল। ওই চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল। মনে মনে সাহস সঞ্চয় করল। কি বলবে মনে মনে সাজাচ্ছিল। ঠোঁট কাঁপছিল অল্প স্বল্প। মৃদু স্বরে নিজের কল্পনার প্রতিচ্ছবিকে বলল, সে কি সত্যি আমার হয়ে উঠবে? হঠাৎ কানের কাছে পুরুষালী গম্ভীর কণ্ঠে কেউ ফিসফিসিয়ে বলে উঠল, উঠবে। একটা সুযোগ দিয়ে দেখ না শুধু। রঙ্গন পুরোটাই তোর হয়ে যাবে রে ডাক্তার নি। আচমকাই রঙ্গনের গলার স্বর পেয়ে একটু নড়ে চড়ে বসে ওহি। চশমাটা নাকের ডগা থেকে টেনে সোজা করে নেয়। ছোট্ট করে শ্বাস ছেড়ে ঘাড় কাত করে তাকায়। রঙ্গন পেছন থেকে বেঞ্চে হেলান দিয়ে ওহির পিঠের কাছে দাঁড়িয়ে। তাকে দেখতেই আজকে হঠাৎ হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। ওহির সামনে ফিরে তাকালো, এমন লাগছে কেন সে নিজেও বুঝলো না। হুট করেই অনেক নার্ভাস লাগছে। ওহি মাথা উঁচু করে অরুকে দেখলো। সে টাকা নিয়ে গিয়ে হাওয়াই মিঠাই কিনে খাচ্ছে আর পাশের মাঠে হওয়া ফুটবল খেলা দেখছে। রঙ্গন আজকে গিটার নিয়ে এসেছে। গিটারটা তাদের মাঝ বরাবর নিচে রেখে ওহির পাশে গিয়ে বসল। তারপর তার চিরচেনা সেই টোন ধরে বলল, কি ডাক্তার নি, কি খবর? ভুলে টুলে গেছিস নাকি? ওহির নাকের পাতা একবার ফুলছে আরেকবার দাবছে। এমন কথায় কারেন্টের বেগ তার দিকে তাকালো। গলায় অভিমানের সুর, কথা টিটকারি মেরে সেও প্রত্যুত্তর করল, আপনি তাকে প্রতি মিনিটে মিনিটে মনে করেছেন? রঙ্গন হাসে, সুন্দর এক হাসি। মাথার পেছনে চুলকানোর মতো করে কিছু একটা মনে করার চেষ্টা করে। মনে পড়তেই উত্তর করে, মিনিটে মিনিটে নয়, আমি তো তোকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে করি। নাটক করেন? আরে না, গান করি, শুনবি? মুড নেই। বলে বলিস, আজকে গিটার নিয়ে এসেছি। তারপর দুজনেই চুপ হয়ে যায়। রঙ্গন অপোজিটে তাকাতেই দেখল অরু তাকে আঙুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সেও ঠোঁট দুটো গুল করে ধন্যবাদ জানালো। ওই ঝটপট করছিল মুরগির মতো। তা দেখে রঙ্গন ভ্রু কুচকে তাকালো, তার হাবভাব বোঝার চেষ্টা করলো। তার বুঝে উঠতেই মাথায় দুষ্ট বুদ্ধি এলো, ওহিকে জ্বালানোর বুদ্ধি। এই সুযোগ সে কখনো ছাড়ে না। মুরগির মতো এমন ঝটফট করছিস কেন? টিম দিবি? ওহি রেগে তাকালো, বিরক্ত হলো, বলল, অসহ্য। রঙ্গন শুনতে পায়নি, তাই আবার জিজ্ঞেস করলো, কি? বললাম অসহ্যকর। ও আচ্ছা। দাঁতে দাঁত পিষতে পিষতে পিছতে তাকিয়ে রইল। রঙ্গনও তাকিয়ে আছে, চোখে মুখে ঠোঁটে তার শয়তানি হাসি। ওহির অগ্নি মুখটা তার বড্ড ভালো লাগে। শুভ দৃষ্টি তো শেষ, চল শুভ কাজটাও সেরে ফেলি। ওহি হকচকিয়ে উঠল, বলল, মানে? খাঁটি বাংলায় মানুষের ভাষায় বলবো নাকি আমার ভাষায় বলবো? ওহি তীক্ষ্ণ চোখে তাকালো। মনে মনে আনচান করলেও চোখে মুখে তা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালিয়ে বলল, দুটোই বলুন। রঙ্গন এবার আরেকটু এগিয়ে এলো, গিটারটা মাছ থেকে তুলে পাশে রাখলো, গলায় রহস্য মিশিয়ে বলল, শুভ কাজ বলতে খাঁটি বাংলায় বিয়ে, আর আমার ভাষায় বরবাদ হওয়া। কোনটা শুনতে তুই স্বাচ্ছন্দ্য বোধ করবি? এটা প্রপোজ নাকি অন্য কিছু? বিয়ের জন্য মানুষ এভাবে প্রপোজাল দিতে পারে তার জানা ছিল না। এই ছেলে কি আদৌ মানুষ? ছোটবেলায় এক আন্টির থেকে একবার গল্প শুনেছিল যে ভূতটুতে নাকি পা থাকে না। সে ঘাড় নিচু করে রঙ্গনের পা দেখলো, না পা তো আছেই। তবে এই লোক আর যাই হোক মানুষ হতে পারে না। সে লজ্জা পাবে নাকি রাগ করবে নাকি খুশি হবে বুঝে উঠতে পারলো না। হতাশ হলো চরম। সেই হতাশা পাওয়া হওয়া সুরে জানতে চাইল, আপনি কি জীবনেও ভালো হবেন না? রঙ্গনের ঠোঁটে আলতো হাসি খেলে যায়। অল্প সুরে গুনগুন করতে করতে সে চুপ করে নদীর দিকে তাকালো। কাঁধে ভর দিয়ে বসে আছে বেঞ্চের এক পাশে। ওহি তার পাশে থেকে একটু সরে চোখ তুলে তাকায়। সে এখনো চুপ থাকায় ওহি একটু বিরক্ত গলায় বলে, শুনছেন না? আমি কিছু জিজ্ঞেস করলাম। রঙ্গন এবার তাকালো, চোখে একরাশ দুষ্টু ঝিলিক, বলল, ভালো মানুষের সঙ্গ পেলে হয়তো ভালো হয়ে যাব।
ওহির চোখ কুঁচকে ওঠে, মুখে অবিশ্বাসের ছায়া ভর করল, সন্দেহ ভাজক কণ্ঠেই বলল, আপনার সেই ঘাড় তেরা স্বভাবটাও যাবে? রঙ্গন এবার অদ্ভুতভাবে হেসে ওঠে, বেঞ্চের নিচে হাত ঢুকিয়ে কটা পাথর তোলে, এক এক করে নদীতে ছুটতে ছুটতে বলল, ঘাড়তারামি আমার রক্তে, আর তুই আমার হৃৎপিণ্ডে। ওহি থমকে যায়, হকচকিয়ে রঙ্গনের দিকে তাকায়, বুকের মধ্যে হার্টবিট 3 গুণ জোরে চলতে শুরু করলো। ওহি সেখানে হাত রাখলো, অনেক জোরে চলছে। রঙ্গন দেখার আগেই হাত সরিয়ে নিল, কথা ঘোরাতে বলল, আপনি কি আমাকে তুই বলা ছাড়বেন না? রঙ্গন তার দিকে এক চোখ টিপে বলে, তুই বলা যদি অন্যায় হয় তাহলে ওইটুকু অন্যায় মাফ করে দিস। তোর সাথে আমার তুই ডাকটা বড্ড যায়। ওহি মুখ গম্ভীর করে রাগ দেখাতে গিয়েও মুখ ঘুরিয়ে হেসে ফেলে, চোখ নামিয়ে বিড়বিড় করে বলে, এমন করে বললে মানুষ জীবনেও মানা করতে পারবে না। মুখে কোনো উত্তর করে না রঙ্গন, বুঝে নীরবতাই সম্মতির লক্ষণ। ঠোঁটের হাসি গাঢ় হয়, মুখ আরো উজ্জ্বল হয়ে ওঠে। এবার ওহির দিকে ঝুঁকে গলা নিচু করে ফিসফিসিয়ে বলে, ভালো হবার ইচ্ছে তখনই জাগে যখন কেউ এসে বলে তোমায় আমি ঠিক করে দেব। ওহি স্বাভাবিক হতে চেয়েও পারল না, ধরা গলায় বলল, আমি কেন? রঙ্গন তার দিকে গভীর চোখে তাকায়, তারপর বুকে হাত দিয়ে মৃদু স্বরে বলল, তোর এই কথার উত্তর আমার মন দিতে পারে, মুখ নয়। কিন্তু আফসোস, সে তো কথা বলতে পারে না। এ উত্তর জানতে হলেও তোকে সেখানে যেতে হবে। যাবি? ওহি চোখ বন্ধ করে ফেলল। আজকে রঙ্গনের প্রতিটা কথাই সে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বোঝাচ্ছে। সে কি বুঝছে নাকি বোঝেও না, বোঝার চেষ্টা চালাচ্ছে। মনে সাহস সঞ্চয়ের চেষ্টা করলো, নিজেকে শক্ত করে আবার ফিরল। রঙ্গন ভালোবাসতে জানে? রঙ্গন আরো একটু দূরত্ব ঘোচালো, ফিসফিস করে বলল, ঘাটতারা হলেও রঙ্গন ভালোবাসতে জানে। তবু যদি কখনো মনে হয় ভালোবাসা কম হয়ে যাচ্ছে, তবে না হয় তুই ভালোবাসার শিক্ষক হয়ে যাস। ভয় নেই, তুই শিক্ষক হলে আমি মনোযোগী স্টুডেন্ট হব। ওহি চোখ পিচ পিচ করে তাকালো, গলা শুকিয়ে আসছে। মনের কথা মুখে আসছে, মস্তিষ্কের কথা নয়। তাই বলতে চেয়েও পারছে না, এক ধ্যানে তাকিয়ে আছে। তার ধ্যান ভাঙলো অরুর ডাকে। কি গো, আমাদের কথা বলো। ওহি চমকে তাকালো। অরুর কথা তো সে ভুলেই গেছিল। সে উত্তর করার আগেই রঙ্গন হেসে উত্তর করলো। হলো? অরু তার পাশে গিটার দেখে লাফিয়ে উঠল। দুজনের মাঝে গিয়ে জায়গা বানিয়ে ঝটপট বসে পড়ে বলল, রঙ্গন, তুমি গানও গাইতে পারো? রঙ্গন মাথা এপাশ ওপাশ করে বলল, পারি। কেউ যদি শুনতে চায় তবে শোনাবো। অরু ওহিকে গুতা মারলো। বনির ইশারা সে বুঝল, ছোট ছোট করে বলল, শোনান। মূলত সেও গান শুনতে চায়। অরু দাঁত বের করে হেসে বলল, রোমান্টিক একটা গান শোনাও। ওহি মাথায় একটা চাটি বসালো। সে রেগে তাকালো। তুমি আনরোমান্টিক লোক, তুমি চুপ থাকো। তারপর রঙ্গনের দিকে ফিরে বলল, শুরু করো। রঙ্গন হাসে। অরু পুরোই বিপরীত ওহির সাথে প্রচন্ড দুষ্ট। তবে আজকে তার আর তাকে বিরক্ত লাগলো না। সেও তার কথায় তাল মেলালো। গিটারের সুর তুলতে তুলতে ওহির দিকে তাকালো। চোখে চোখ পড়তে এসে নজর সরালো। রঙ্গন মুচকি হেসে গুনগুনিয়ে উঠল, তুমি না ডাকেলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ও ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গান শেষ হতেই অরু হাততালি দিল। প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। ওহি আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো। অরুকেও টেনে নিয়ে যেতে লাগলো।
রঙ্গন তাড়াহুড়োর কারণ বুঝলো, তাড়া বাড়িয়ে দিতে এবার চমৎকার হেসে স্পষ্ট ভাষায় বলল, ভালোবাসি রে ডাক্তার। ওহি এবার সত্যি হাঁটা বাদ দিয়ে দৌড় দিল। অরু তা দেখে ভাবাচাকা খেয়ে গেল, তবুও সেদিকে পাত্তা না দিয়ে রঙ্গনের দিকে ফিরে দাঁত বের করে বলল, সেও বাসে, আর না বাসলেও সমস্যা নেই, আমি তো আছি।